তো আজকে আমরা আলোচনা করবো হলাম রুমিনেন্টের প্রোটিনটাইজেশন। গত ক্লাসে আমরা দেখছিলাম হলাম কার্বোহাইড্রেটাইজেশন। আজকে আমরা আলোচনা করবো হলাম প্রোটিনটাইজেশন। রুমিনেন্টকে যদি আমরা প্রোটিনকে খাওয়াই, তার ফুড দুই রকমের, একটা প্রোটিন, একটা নন প্রোটিন নাইট্রোজেন। তো যখন নন প্রোটিন নাইট্রোজেন শুধু এদিক দিয়ে আসছে, প্রোটিন যেটা দুই ধরনের প্রোটিন আছে, আনডিগ্রেডেবল প্রোটিন আর একটা ডিগ্রেডেবল প্রোটিন। আমরা গত ক্লাসে আলোচনা করছি রুমের অনেক মাইক্রোবস আছে। তো যখন আনডিগ্রেডেবল প্রোটিন, এটা এর মাইক্রোবস কিছু করতে পারে না, সে সরাসরি চলে আসে কোথায়? সরাসরি স্মল ইন্টেস্টাইনে চলে আসে। আর ডিগ্রেডেবল যেটা প্রোটিন, এটাকে রুমেন যে মাইক্রোবস, ব্যাকটেরিয়া এটাকে ভাঙে বা মাইক্রোবস ভাঙে এটাকে পেপটাইড তৈরি করে। পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড তখন ব্রেকডাউনে দুইটা জিনিস তৈরি হয়, কখনো অ্যামোনিয়া হয় আর কখনো ব্রাঞ্চ চেইন ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড। গত ক্লাসে আমি তাদেরকে বলছি যে রুমাইনে ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড আছে 6 রকমের। তার মধ্যে তিনটা বলছিলাম কার্বোহাইড্রেট থেকে আছে, অ্যাসিটিক অ্যাসিড, বিউটারিক এবং প্রোপায়নিক। আর তিনটা আসে হলো অ্যামাইনো অ্যাসিড থেকে, সেটা হলো আইসোবিউটারেট, ভ্যালারেট, আইসোভ্যালারেট। এই তিনটা আসে হলো অ্যামাইনো অ্যাসিড। তো এই যে অ্যামাইনো অ্যাসিড, যে আইদার ব্রাঞ্চ এন্ড ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড হবে অথবা অ্যামোনিয়া হবে। এই অ্যামোনিয়া যেটা, এটা লিভারে যাবে। লিভারে কিছু অ্যামোনিয়া, সব অ্যামোনিয়া না, অ্যামোনিয়ার অনেকগুলো পেজ আছে। কিছু অ্যামোনিয়া লিভারে যাবে, যায় তারা অ্যামোনিয়া ইউরিয়ায় পরিণত হবে। এবং আমরা নেক্সট সেমিস্টারে পড়বো, নেক্সট সেমিস্টার এই সেমিস্টার অন্য সাবজেক্টে ইউরিয়া থেকে আমাদের কি হয়, অ্যামোনিয়া ইউরিয়া তৈরি হয়। এবং ইউরিয়া হয়ে কিডনি হয়ে ইউরিন হিসেবে বের হয়ে যাবে। কিছু আবার কি হবে, স্যালাইভারি গ্ল্যান্ড হয়ে আবার মুখের মধ্যে ঢুকবে। কিছু হলো ওই কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট সলুবল কার্বোহাইড্রেট থাকে। এই সলুবল কার্বোহাইড্রেট থেকে কিটো অ্যাসিড তৈরি হয়। এই কিটো অ্যাসিডকে তখন এই মাইক্রোঅর্গানিজম কিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া খাবে, খায় তার দেহ তৈরি করবে। ওই মাইক্রোবিয়াল প্রোটিন হবে বা মাইক্রোবস তৈরি হবে। পরে রুমেনে যায়, রুমেন থেকে ও দেয় স্মল ইন্টেস্টাইনে যায়, সে তোমার ব্রেকডাউন। তাহলে এই চিত্রটা হইলো তাদের কি, এই প্রোটিন ডাইজেশন। এটা তোমরা বুঝতে পারছো সবাই, প্রোটিন ডাইজেশন। আমি যে আবার বলি, প্রোটিন দুই ভাগ করে আসছে, একটা হলো প্রোটিন, নন প্রোটিন নাইট্রোজেন। প্রোটিনটা হয়ে যাচ্ছে আনডিগ্রেডেবল প্রোটিন, ডিগ্রেডেবল প্রোটিন। ডিগ্রেডেবল প্রোটিন হয়ে যাচ্ছে পেপটাইড, পেপটাইড থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড এটা ব্রাঞ্চ এন্ড ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড এবং অ্যামোনিয়া, ব্রাঞ্চ এন্ড ভোলাটাইল অ্যাসিড এবং অ্যামোনিয়া মিলায় এটা ম্যাক্রোবিয়াল প্রোটিন। ম্যাক্রোবিয়াল প্রোটিন তার কাজে লাগে, আনডিগ্রেডেবল প্রোটিনও তার কাজে লাগে। আর অ্যামোনিয়াটা হয় এদিকে যাবে অথবা এদিকে যাবে। সেটা নন প্রোটিন নাইট্রোজেন। ধরো আমরা গরুকে কিন্তু ইউরিয়া খাওয়াইতে পারি, মানুষ বা মনোগ্যাস্ট্রিক এনিম্যাল তারা ইউরিয়া খাইতে পারে না। গরু ইউরিয়া খাই কি হবে, গরু থেকে ইউরিয়া, ইউরিয়া এনজাইমের উপস্থিতিতে যে ভেঙে কি হয়ে যাচ্ছে, অ্যামোনিয়া তৈরি হচ্ছে। অ্যামোনিয়া, আর তখন যদি কিটো অ্যাসিড থাকে, অ্যামোনিয়া আর কিটো অ্যাসিড মিলাই তৈরি হচ্ছে হলো মাইক্রোবিয়াল প্রোটিন। যার জন্য আমরা গরুকেই, শুধুমাত্র গরু বা রুমিনেন্ট এনিমেলকে আমরা ইউরিয়া খাওয়াইতে পারি। এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 5% মতো খাওয়ানো যাইতে পারে, তার বেশি কখনো খাওয়ানো যায় না। এই জন্য আমরা 3% মতো আমরা কি করি, সাজেস্ট করি। তাহলে এখন রুমেনের মধ্যে এই যে এই অ্যামোনিয়া, রুমেন অ্যামোনিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। কি গুরুত্ব দেখো, the ammonia nitrogen lumen fluid. The ammonia is the lumen fluid is the key intermediate in the microbial division of series of protein. If the diet is deficient in protein, প্রোটিন যদি তার কম থাকে, তাহলে রুমেনে কি হবে, এই অ্যামোনিয়া লেভেল অনেক কমে যাবে। এবং অ্যামোনিয়া লেভেল যদি 50 মিলিগ্রাম বা লিটারের কম হয়, তাহলে তার গ্রোথ কম হবে। তোমার অ্যামোনিয়া লেভেল আমরা দেখছি যদি 85 থেকে 300 মিলিগ্রাম পার লিটার, এটা হইলো ঠিক আছে। এর থেকে যদি কম হয়, তাহলে গ্রোথ কম হবে। রুমেনে যদি প্রোটিন কম দাও, তাহলে 50 মিলিগ্রামের সাথে নিচে কম হয়ে গেলে তার গ্রোথ কমে যাবে, growth কমে না, তার ওজন আস্তে আস্তে কমতে থাকবে। আর যদি তোমার এর বেশি হয়ে যায়, এই যে 300 মিলিগ্রাম পার লিটার, এর বেশি যদি হয়ে যায়, তাহলে অতিরিক্ত অ্যামোনিয়া যেটা তার শরীর থেকে বের হয়ে যাবে, আইদের ইউরিন অথবা অ্যামোনিয়া হিসেবে। যার জন্য এই রুমেনের মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ, এই অ্যামোনিয়া লেভেল, এটা খুবই গুরুত্বপূর্ণ। রুমেন অ্যামোনিয়া লেভেল দেখলে আমরা বুঝতে পারবো তার প্রোটিন ডেফিসিয়েন্সি আছে নাকি কম আছে। তা আমরা, আমি একটা গবেষণা করছিলাম ইংল্যান্ডে যখন আমি পিএইচডি সময়। সেক্ষেত্রে আমার গবেষণা যেটা দেখা গেছে, যে রুমেনে যদি অ্যামোনিয়া লেভেল, যে কথা আমি বলছিলাম, যে আমাদের আমি ইংল্যান্ডে যখন পিএইচডি করি, তখন আমি একটা গবেষণা করছিলাম যে রুমেনে কতটুকু গরুতে কতটুকু দিলে, প্রোটিন দিলে তার হয়। তো আমার এই গবেষণা আমি দেখা গেছি যে 6%-এর নিচে যদি প্রোটিন থাকে, তাহলে অ্যামোনিয়া লেভেল কমতে থাকে। তো সেই হিসাবে আমার কনক্লুশন হলো যে 6%, মিনিমাম 6% প্রোটিন গরুতে অবশ্যই দিতে হবে।
এদিকে আমাদের তোমার জসিম স্যারকে চেন, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট আছে, উনি আলাদা আলাদা ভাবে গরুর উপরে গবেষণা করছেন। উনি করছেন কি, ও গরুকে একটা প্রোটিন দিতে বিভিন্ন লেভেল, 2%, 4%, 6, 8, 10, 12, এরকম বিভিন্ন লেভেলে। ওনার গবেষণায় দেখা গেছে যে 6%-এর যদি নিচে প্রোটিন দেয় তাহলে গরুর ওজন কমতে থাকে, আর 6% দিলে গরুর ওজন কমবেও না বাড়বেও না। আর গরুর ওজন যদি বাড়াইতে চায় তাইলে তোমার কি করতে হবে, এর চাইতে বেশি প্রোটিন দিতে হবে। তো গরুর জন্য আমরা দেখছি যে অপটিমাম প্রোটিন লেভেল যেটা গরু মোটা তাজা পালন করতেছে সেখানে 12%। আর যে গরু দুধ দেয় সেক্ষেত্রে প্রোটিন আর একটু বাড়বে, 14, 15, যদি বেশি দুধ দেয় 16, বা অনেক হাই এনিম্যাল হলে 17। বিদেশে সর্বোচ্চ যে গরু 30-40 লিটার দুধ দেয়, 19% পর্যন্ত প্রোটিন দেয়। 19%-এর বেশি প্রোটিন গরুকে কোনো অবস্থায় দেওয়া যাবে না। আর মুরগি ছোট অ্যানিম্যাল, মুরগির যে আমরা যে আলোচনা করছিলাম যে আমাদের এই গরুকে প্রোটিন লাগে হলো আমাদের গরু মোটা তাজা খাওয়ানোর জন্য 12-14% পর্যন্ত প্রোটিন লাগে। দুধ যদি দেয় সেই ক্ষেত্রে প্রোটিন আর একটু বাড়ানো যেতে পারে, 15-16 পর্যন্ত, বা 17%। আমরা বাংলাদেশে 17%-এর বেশি কখনোই আমরা সাজেস্ট করি না। আর হাই রেঞ্জিং অ্যানিমাল হলে বিদেশে 19% পর্যন্ত প্রোটিন দেয়, এর বেশি কখনোই প্রোটিন দেওয়া ঠিক হবে না। তো মুরগি, ব্রয়লার মুরগি, ব্রয়লার মুরগিতে প্রোটিনের পার্সেন্ট অনেক বেশি থাকে, সেখানে প্রোটিন থাকে প্রায় 22%। এখন এই যদি কেউ ব্রয়লারের খাবার গরুকে দেয় কি অবস্থা হবে, তার প্রোটিন লেভেল অনেক বেড়ে যাবে। প্রোটিন লেভেল বেড়ে যায়, অতিরিক্ত অ্যামোনিয়া তার কোথায় যাবে, লিভারে যায়, হবে লিভারকে নষ্ট করবে, তার কিডনিকে নষ্ট করবে, এমনকি গরু মারাও যাইতে পারে। এই জন্য কখনোই ব্রয়লারের খাবার, মাছের খাবারে প্রোটিন থাকে অনেক বেশি, 40%। গরুর মোটা তাজা খাওয়ানোর কারণে অনেকে লোভে পড়ে, তোমরা হয়তো এখন দেখছো ফেসবুকে প্রায় দেখাচ্ছে যে ব্রয়লারের খাবার গরুকে খাওয়াচ্ছে এবং গরু পরে মারা যাচ্ছে। দেখছো তো এই ভিডিও ছবি? কেউ দেখো নাই? জি স্যার, দেখছি। হ্যাঁ স্যার, দেখছিলাম। হুম। যার জন্য বললাম যে এই ইয়েকে কি বলে, এই ইয়ে, আর অতিরিক্ত যদি আমরা গরুকে অ্যামোনিয়া দেই, নাইট্রোজেন দেই, দেখ কি লস হয় আমাদের। নেক্সট যেটা আমাদের আলোচনা বিষয়বস্তু হলো অ্যামোনিয়া নাইট্রোজেন লস অ্যান্ড ইফেক্ট অফ নাইট্রোজেন এমিশন অন এনভায়রনমেন্ট। গরুকে আমরা যেটা বলতেছি যে গরুকে আমরা ডিগ্রেডেবল প্রোটিন এবং নন প্রোটিন নাইট্রোজেন খাওয়ানো যাইতে পারে। কিন্তু গরুকে যদি বেশি খাওয়াও প্রোটিন, দেখা যাচ্ছে গরুকে যত প্রোটিন খাওয়ানো হয় তার 71 থেকে 85%, এটা একটা মনে রাখবে, 71 থেকে 85% এক্সক্রিয়েট ইনক্রিজ ইন ইউরিন, মানে অতিরিক্ত প্রোটিন খাওয়াইলে তা পেশাব এবং ইউরিন অথবা ফিসের মাধ্যমে বের হয়ে যায়। এবং আমাদের রাশেদ স্যার, সে যে পিএইচডি করছে ইংল্যান্ডে, সেও ওখানে সাজেশন দিচ্ছে যে 18% বা সর্বোচ্চ 19% বেশি প্রোটিন কখনোই কি করা যাবে না, খাওয়ানো যাবে না, তার ওখানে গবেষণায়। তো আমরা ওই একই গবেষণায় করছি, সেই ওই গবেষণাটাকে সে কন্টিনিউশন করছে। বা রাসেল স্যারকে নিয়ে আমরা এই আমাদের এখানে আমরা ছাগলকে নিয়ে করছি, গরুকে নিয়ে করাইছি পরে পিএইচডি সময়। আমরা তো মাস্টার্স আমরা করছিলাম ছাগলকে। তো গরুকে যার জন্য 18 বা 19% বেশি প্রোটিন দেওয়া যাবে না। কারণ বেশি প্রোটিন দিলে 71 থেকে 85% প্রোটিন তার কিডনি এবং লিভার দিয়ে বের হয়ে গেলে সমস্যা কি? তোমরা দেখবা যেখানে গরুর ফার্ম থাকে, যদি গরুর পেশাব এমন বেশি লেভেল থাকে তাহলে একটা ঝাঁঝালো গন্ধ আসে। এবং যদি বাতাস থাকে, বাতাসে গন্ধ কি হয়ে যায়, দ্রুত ছড়াই যায়। এবং দ্রুত যদি ছড়াই যায়, তুমি যেখানে থাকো ধরো তোমার, তুমি নিশ্চয় তোমার শ্বাসের মধ্যে চলে যাবে। তো শ্বাসে যদি কি হয়, এবং এটা পার ডে কতটুকু, মানে এক জায়গায় ই হলো এক দেশে বা এক শহরে, মনে করো তুমি এই সিলেটে গরু পেশাব করলো, তার গন্ধ বা তার অ্যামোনিয়া বাতাসে দেখা যাচ্ছে যে দূরে আরো 3, 4, 10 কিলোমিটার, 20 কিলোমিটার পর্যন্ত তোমার ইয়ে হচ্ছে। এবং এখানে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে যে প্রতিদিন কি পরিমাণ তোমার ওই অ্যামোনিয়া নাইট্রোজেন তোমার লস হইতে থাকে। এবং আমাদের যে খাবার খাওয়ায়, এই খাবারের মধ্যে সবচাইতে দামি খাবার হইলো প্রোটিন। তোমার ধরো আমরা মনে করি, উদাহরণ দিই, আমি যদি ভাত খাই, ভাতের চাউলের দাম কত করে কেজি, হয়তো তোমার 70-80 টাকা কেজি। তেল যদি হয় হয়তো 100-200 টাকা লিটার হবে। কিন্তু যদি আমরা প্রোটিন খাই, গোস্ত খাই, গোস্ত দাম 800, 900, 1000 টাকা কেজি। এমন সবচেয়ে দামি খাবার হলো প্রোটিন। গরুর খাবারের মতো সবচেয়ে দামি খাবার প্রোটিন। তুমি যদি গরুকে অতিরিক্ত প্রোটিন খাওয়াও, তো অতিরিক্ত প্রোটিনটা তো কাজে আসবে না, তার কি হবে, লস হবে। এই জন্য আমাদের গরুতে প্রোটিন তত কিন্তু আমরা খাওয়াবো, এটা গুরুত্বপূর্ণ।
আর গরুকে আমরা প্রিয় প্রোটিন ছাড়াও আমরা ইউরিয়াও খাওয়াইতে পারি। ঠিক আছে, যে কি করা, আচ্ছা ইউরিয়া কত খাওয়াইতে হবে সেটাও আমাদের জন্য ক্লিয়ার। জি স্যার। যে কথাগুলো আমরা বলছি লেখা আছে, that protein is an important nutrient of carbohydrate. The importance of protein digestion remains. Protein digestion absorption ruminant is different to other animals with the presence of their compound stomach. There is no free protein like enzyme source in human work. এটা বলছি সেখানে হচ্ছে, এবং ইয়ের কথা বলছি সেখানে তোমার কি বলে ইম্পর্টেন্ট microbial protein is that bacteria capable of synthesizing dissolvable as well as indissoluble amino acids. Amino acids produced from amino acids depend combined with branched fatty acid or ketone acid produced from the carbohydrates from amino acids. These amino acids are also utilized by human. অর্থাৎ তার যদি আমি ইউরিয়া খাওয়াই অয়েল করতে পারি, এটা কাজে লাগাতে। এখন যেটা প্রশ্ন আসলো যে গরুকে অনেকে ইউরিয়া মোলাসেস ফিডেড স্টক খাওয়ায়, এটা খাওয়াইলে লাভ হয় কিনা এবং খাওয়াইলে কি কেন খাওয়ায়। তো আমরা জানি গরুকে, তোমাদের কিন্তু সাথে কাগজ কলম আছে তোমাদের সঙ্গে, একটা হিসাব করতে হবে। গরুর মেন খাবার বাংলাদেশে যদি আমরা খাওয়াই রাইস স্ট্রা, রাইস স্ট্রাতে প্রোটিন থাকে কত পার্সেন্ট? মাত্র 4%। আমরা তাদেরকে বলছি কি বলছি, যে গরুকে যদি আমরা খাওয়াইতে চাই, গরু মোটা তাজা খাওয়ানোর কারণে তোমার ইউরিয়ার সঙ্গে মোলাসেস এবং স্টক খাওয়ানো যেতে পারে, তাই না? স্টকতে বললাম প্রোটিন কত পার্সেন্ট থাকে? 4%। আর গরুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বা গরু মোটা তাজা খাওয়ানোর জন্য কতটুকু প্রোটিন দরকার? 12%। সেজন্য আমরা এই গরুর খড়ের সঙ্গে কি খাওয়াই? ইউরিয়া এবং মোলাসেস। তুমি যদি 85 কেজি, তুমি আমার কাগজে লেখো, এটা আমার এই হিসেব নাই, তোমাদের কাগজ কলমে হিসাব করতে হবে। মোলাসেস তোমার যদি আমরা 12 কেজি দেই, ইউরিয়া 3 কেজি, আর খড় স্ট্র 85 কেজি, মোট কত কেজি হইলো? স্যার 100 কেজি। স্যার 100। 100 কেজি। এখন তোমরা একটা ক্যালকুলেশন করো যে ইউরিয়াতে তোমার এই মোলা স্ট্রতে স্ট্রতে প্রোটিন আছে বললাম 4, তাহলে 4 গুণ 85 ভাগ 100। আর হইলো তোমার ইসে কি বলে, ইউরিয়াতে বললাম নাইট্রোজেন যা আছে ইউরিয়াতে, নাইট্রোজেন থাকে প্রায় 46%। তাহলে 46 গুণ, আমরা ইয়ে করবো নেক্সট, নাইট্রোজেনকে আমরা 6.25 দিয়ে গুণ করে প্রোটিন হিসাব করি। তাহলে তোমার ইয়ে আছে হইলো 3 গুণ 46 গুণ 6.25 ভাগ 100 কত হয় দেখো। দুইটাকে যোগ স্যার করো। 8.625। আর এইট আগে ছিল পয়েন্ট কত? ফোর ইন্টু 85/100, ওইটা কত হয়েছিল? দিয়ে যোগ করলে কত হয়? স্যার 4 × 85 হচ্ছে 340। হ্যাঁ, 4 × 85 ছিল 340। ভাগ 100, ভাগ 100 বলছি না? জি স্যার। 3.4। 3.4। আর আগের যেটা 8 পর্যন্ত কত কত জন বলছিলাম, এটা যোগ করলে এইট কত পয়েন্ট হয়? সিক্স টু ফাইভ হ্যাঁ, যোগ করলে কত হয়? 12.025। গুড। তা আমরা বলছিলাম গরু মোটা তাজা খাওয়ানোর জন্য গরুকে কত পার্সেন্ট প্রোটিন দেওয়া দরকার বলছিলাম? সব 12%। 12%। তার মানে দেখতো আমাদের 12% প্রোটিন কিন্তু আমরা পাই যাচ্ছি। তো গরুকে ইউরিয়া মোলাসেস স্টক খাওয়াইলে কি কি লাভ? 5টা লাভ মনে রাখো। কি কি লাভ? 1 নাম্বার লাভ হইলো যে গরুর যে খড়ে, খড়ে আমাদের প্রোটিন পার্সেন্ট অনেক কম, মাত্র 4%। যখন আমি ইউরিয়া মোলাসেস স্টক খাওয়াচ্ছি তখন প্রোটিন লেভেল বেড়ে যাচ্ছে, বেড়ে কত পার্সেন্ট হয়ে যাচ্ছে? প্রায় 12% হচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার হইলো মোলাসেসের স্বাদ মিষ্টি। মিষ্টি থাকার কারণে তুমি যখন যে কোনো লোক, ধরো ওই যে কালকে আমি জায়গায় খাইতে গেলাম, খাওয়ার পরে বললাম রাত দিয়ে খাও, না আর খাবো না। তখন আমার কাছে একজন বললো যে দই আছে স্যার, আমাদের সঙ্গে আরেকজন স্বাস্থ্যের স্যার বললো, "আরে আগে বলবো না, নিয়ে এসো।" সে দেখা গেলো দই কি করলো, নিয়ে আসতে বললো, নিয়ে এসে খাইলো। অথচ আগে তাকে বললো বিরিয়ানি ছিল, আর খাবো না, পেট ভর্তি হয়ে গেছে। কিন্তু দই দেওয়ার পরে সে কি করতেছে, আরো বেশি সে খাচ্ছে। এই যে বেশি খাওয়ার কারণ হলো কি, যে তোমার ইটা কি বলে, ওই স্বাদ বেশি। যখন তুমি মিষ্টি বা জাতীয় খাবার খাবা,
গরু তখন এই ইউরিয়া মোলাসেস চিকিৎসা হলে বেশি খাওয়াবে। নেক্সট হলো আমরা তাদেরকে আগে আলোচনা করছি, যদি আবার পরে আবার যেহেতু আলোচনা করবো, গরুর যে খাবার, এই যে রাইস স্ট্র, সেখান থেকে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং লিগনিন। সেলুলোজ গরু হজম করতে পারে, কিন্তু হেমিসেলুলোজ গরু হজম করতে অর্ধেক পারে, আর লিগনিন মোটেও পারে না। সেলুলোজ এবং হেমিসেলুলোজ, লিগনোসেলুলোজ বন্ড দ্বারা আবদ্ধ থাকে। গরুকে যখন আমরা এই ইউরিয়া মোলাসেস স্ট্র দিই, দিয়ে যখন ভিজাই রাখি, তখন দেখা যাচ্ছে কি এই লিগনোসেলুলোজ বন্ডটা ভেঙে যায়, যার জন্য গরুর ডাইজেস্টিবিলিটি বেড়ে যায়। 3 নাম্বার হইলো, আমরা প্রথম জাইজেশনে দেখছি যে আমাদের কি লাগে, এই যে অ্যামোনিয়া থেকে আমরা কি পাচ্ছি, ইয়ে থেকে কি বলে, ওই এনপিএন থেকে আমরা পাচ্ছি অ্যামোনিয়া, এনপিএন থেকে অ্যামোনিয়া, আর ইয়ে থেকে মোলাসেস থেকে পিটো অ্যাসিড, পিটো অ্যাসিড এবং অ্যামোনিয়া মিলাই তৈরি হচ্ছে হইলো অ্যামাইনো অ্যাসিড, হয়ে মাইক্রোবিয়াল প্রোটিন, যার জন্য মাইক্রোসের সংখ্যা অনেক বেড়ে যাবে। আর মাইক্রোসের সংখ্যা যখন বাড়বে, তখন কি হবে, মোর মাইক্রোবস, বেশি মাইক্রোবস ইয়ের উপর কাজ করতে পারবে, কার উপরে কাজ করতে পারবে, এই খড়ের উপরে, যার জন্য খড়ের ডাইজেস্টিবিলিটি আরো বেড়ে যাবে। আরেকটা হইলো, এর মধ্যে থাকে হলো সালফার, এই যে কার মধ্যে থাকে সালফার, চিটাগুলোর মধ্যে। এবং আমাদের প্রোটিন সিনথেসিসের জন্য প্রথম যে অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিডের নাম কি, মেথিওনিন। আর মেথিওনিন জন্য তৈরি করতে লাগে সালফার, এই জন্য চিটাগুলো থেকে সালফার আসার কারণে এই প্রোটিন সিনথেসিস হওয়াটাও সহজ হয়। তাহলে আমরা যদি এখন পরীক্ষায় প্রশ্ন দিই তোমাদেরকে, হয় দ্য বেনিফিট অফ ইউরিয়া মোলাসেস সিডেড স্টক, দেখতে পারবা কিনা? 5টা পয়েন্ট, 5টা পয়েন্ট কি কি? 1 নম্বরে বলছি যে প্রোটিনের পার্সেন্ট বাড়াই দিবে, প্রায় 12% করে দিবে 1 নম্বর। 2 নম্বরে কি বলছি, স্বাদ বাড়বে, মিষ্টি বাড়বে, যার জন্য ওয়াটারি ফ্রি ইনটেক বাড়বে। 3 নম্বরে কি, লিগনোসেলুলোজ বন্ড ভেঙে যাওয়ার কারণে সেলুলোজ এবং হেমিসেলুলোজের অ্যাভেলেবিলিটি বেড়ে যাবে। 4 নম্বরে কি বলছি, 4 নম্বরে বলছি হলো মাইক্রোবসের সংখ্যা বাড়বে, মাইক্রোবসের সংখ্যা বাড়ার কারণে মোর মাইক্রোব করতে হবে, যেমন ডাইজেস্টিবিলিটি বাড়বে। আর 5 নম্বর হলো পিঠাগুলির মধ্যে সালফার থাকে, সালফার থাকার কারণে সালফার তৈরি করতে পারে, মিথিলিন তৈরি করতে পারে। আপনি যখন মিথিলিন তৈরি করতে পারে, তখন যে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এটা লাগে আমাদের হলো এই 5টা হলো। ক্লিয়ার? এটা হলো আমাদের প্রোটিন ডাইজেশন স্টেপ। নেক্সট হলো আমাদের গত ক্লাসে পড়াচ্ছিলাম আমাদের যে কার্বোহাইড্রেট যখন ডাইজেশন হয়, যখন যে পাইরুভেট তৈরি হয়, পাইরুভেট থেকে যখন অ্যাসিডেট তৈরি হয়, তখন ওখানে কি হয়, ফরমেট তৈরি হয়। ফরমেট থেকে কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন মিলাই তৈরি হয় মিথেন। এই বিক্রিয়াটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? রুমিনেন্টে যে টোটাল যে কার্বোহাইড্রেট যে খায়, খাওয়ার 8 থেকে 12% চলে যায় হলো কি, মিথেন হিসাবে। যখন যে 8 থেকে 12% মিথেন চলে যায়, এই মিথেনটা কি কোনো কাজে আসে না, ঠিক আছে? এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং যে হয়, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী যে গ্যাস, তার মধ্যে হইলো একটা হলো কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড সাথে মিথেন তোমার আরো বেশি দায়ী, মিথেন 20 গুণ বেশি দায়ী। তাহলে এখন টোটাল যে এনার্জি লস, এর মধ্যে লস 2 থেকে 12% এনার্জি লস হয়। এটা আরেকটা গুরুত্বপূর্ণ। তুমি যদি বায়োগ্যাস তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে আমরা চাই মিথেন প্রোডাকশন বাড়ানো। আর যদি আমরা গরুর ক্ষেত্রে, তখন আমরা মিথেন প্রোডাকশন আমরা কি করতে চাই, কমে দিতে। এবং মিথেন প্রোডাকশন বাই রুমিনেন্ট 15 to 20%। আমরা যে কথা বলছিলাম যে আমাদের এই ইয়ের কি বলে, এই রুমিনেন্টের একটা বড় জিনিস কি হচ্ছে, মিথেন প্রোডাকশন চলে যাচ্ছে, এবং মিথেন প্রোডাকশনটা আমাদের জন্য কি হচ্ছে, লস। তো এর জন্য যারা তোমার বায়োগ্যাস তৈরি করতে চায়, তাদের জন্য আবার কি ইম্পর্টেন্ট, তারা মিথেন গ্যাস বাড়াইতে চায়। তো আমরা আলটিমেটলি কি করতে চাই, মিথেন গ্যাস কমাইতে চাই। মিথেন কমানোর জন্য কি কি উপায় আছে? আগে কি কি করা হয়তো, অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়তো, অ্যান্টিবায়োটিক যেমন আয়নোফর ইউজ করা হয়তো, কিন্তু এখন অ্যান্টিবায়োটিক ইউজ করা কি নিষেধ আছে। দেখি তো, ক্লাসটা শেষ করি। এখন আয়নোফর ইউজ করা হলো নিষেধ, বিদেশে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা নিষেধ, যার জন্য এখন আর আমরা কি করতে পারি না, আয়নোফর ব্যবহার করতে পারি না। যার জন্য এখন আমরা কি কি অল্টারনেটিভ কি কি ইয়ে আছে, বিভিন্ন ফিজাইটিভ আছে, ফিজাইটিভ যেমন বিভিন্ন কেমিক্যাল আছে, ট্যানিন আছে, স্যাপোনিন আছে, এগুলো দিয়ে তারা কি করে,
মিথেন গ্যাস কমানোর চেষ্টা করে। কিন্তু এই স্যাপনের এই যে মিথেন কমানোর জন্য বিভিন্ন রকমের ইয়ে আছে, কেমিক্যাল আছে, ফর্মিক অ্যাসিড আছে, কিন্তু বাস্তবে এগুলো আমাদের জন্য সমস্যা। যেমন মিথেন প্রোডাকশন ট্যানিন, ঠিক আছে। ট্যানিন কাকে বলে, ট্যানিন কোথায় পাওয়া যায়, এগুলো আমরা নিয়ে পরে আলোচনা করব। তো আবার অনেক আজকে ফ্যাট যদি খাওয়ায়, ফ্যাট খাওয়াইলে মিথেন কমে। ফ্যাট খাইলে বিশেষ করে যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড হলো ফুফা, বলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকলে সেখানে, কারণ মিথেন আসলে হাইড্রোজেন। তুমি যদি এই তিনটার যে কোনো একটাকে তুমি যদি ব্রেক করতে পারো, আমি তোমাদেরকে বলছিলাম মিথেন আমরা কমাইতে পারি কিভাবে। মিথেন কমানোর জন্য আমাদের যে কোনো একটা, অর্থাৎ আমি যদি এই বিক্রিয়াটাকে বন্ধ করে দিই, যদি এখানে বন্ধ করে দিই তাহলে মিথেন কমবে, এখানে বন্ধ করলে মিথেন কমাবে। অথবা হাইড্রোজেনটাকে আমি সরাই ফেললাম, অথবা কার্বন ডাই অক্সাইডকে সরাই ফেললাম, অথবা এই বিক্রিয়াটা বন্ধ করে দিলাম, তাইলে আমরা কি করতে পারবো, মিথেন কমাইতে পারবো। অথবা যে ব্যাকটেরিয়া এই কাজগুলি করে, ব্যাকটেরিয়াগুলো যদি কমাই দিই, সেই হিসাবে যদি আমি যদি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যোগ করি, সেই ক্ষেত্রে আমরা মিথেন কমাইতে পারবো। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, মিথেন কিছু হলেও কমানো যায়। তারপর ট্যানিন আছে, স্যাপোনিন আছে, এরকম আরো কিছু কেমিক্যাল আছে যেগুলো মিথেন কমানো যাইতে পারে। কিন্তু সেটা আসলে মিথেন কমাইলে আমাদের কতটুকু লাভ হবে বা লস হবে, সেটাও একটা হিসাবের ব্যাপার। এটা আমরা অন্য একদিন এটা নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করব হলাম লিপিড ডাইজেশন দিয়ে। আজকে আমাদের ক্লাস শেষ করবো, যে কি বলে মেটাবলিজমের। তারপর আমরা একটি বিরতি দিয়ে চলে যাব হইলাম এনজাইমোলজি ক্লাস। তাহলে এখন আমাদের ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড যেটা আলোচনা করবো, আমরা মনে করি যে গরুর জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ডাইজেশন গুরুত্বপূর্ণ, লিপিড ডাইজেশন অত গুরুত্বপূর্ণ ডাইজেশন না। কিন্তু গরুর জন্য কি এই ফ্যাটি অ্যাসিড ডাইজেশনটা তার জন্য গুরুত্বপূর্ণ। আমরা যেটা বলবো বায়ো হাইড্রোজেনেশন অফ ফ্যাটি অ্যাসিড। বায়ো হাইড্রোজেনেশন কি, হাইড্রোজেন যুক্ত হওয়া, ঠিক আছে। তো ধরো আমাদের যে রুমিনেন্ট আমরা যদি খাবার দেই, ফ্যাটি অ্যাসিড, একটা হলো আলফা লিনোলিক অ্যাসিড, সেখানে ডাবল বন্ড কয়টা, তিনটা, 9, 12, 15, তাই না। তো সেখানে যে আমাদের করি, এই যে দেখা যাচ্ছে যে 9, 12, 15 এই দিকে তিনটে সিজ, প্রথমে সিজটা ট্রান্স হয়ে যাবে। ট্রান্স হওয়ার পরে এরপরে 9 নাম্বার যেটা, সে কি হয়ে যাবে, সে তোমার হাইড্রোজেনেশন হয়ে যাবে। এবং এখানে দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ের মধ্যে একটা হলো যায় এই 18 কার্বন, তিনটায় হাইড্রোজেন যুক্ত হয়ে স্টিয়ারিক অ্যাসিড হবে, আরেকটা হলো মাঝখানে অন্য জিনিস তৈরি করে। এই যে এটাকে বলে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড। 9 এবং 11 কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, এইটা আমাদের শরীরের জন্য ভালো। তার মানে যদি আমরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গরুকে খাওয়াই, সেটা আমাদের শরীরের জন্য কি হবে, ভালো। এখানে আমার দুইটা জিনিস তৈরি হয়, একটা হলো ভ্যাকসিনিক অ্যাসিড আর কনজুগেটেড লিনোলিক অ্যাসিড, এবং এই দুইটা আমাদের শরীরের জন্য ভালো, আমাদের হার্ট ডিজিজ কমায়। তা আমরা যদি দুধ বা গোশতে যদি এই জিনিস বাড়াইতে পারি, সেটা আমাদের জন্য ভালো হবে। তো একটা আমাদের দেখালাম যে একটা হলো আমি আলফা লিনোলেনিক অ্যাসিড, তিনটা ডবল বন্ড যদি করি, তাহলে স্টিয়ারিক অ্যাসিড এবং কনজুগেট লিনোলিক অ্যাসিড তৈরি করে। আর যদি আমি দুইটা ডবল বন্ড লিনোলিক অ্যাসিড দুইটা 9 এবং 12 করি, তাহলে সে সরাসরি স্টিয়ারিক অ্যাসিড তৈরি করবে। তা আমরা যদি গরুকে খালি তেল খাওয়াই, তেল খাওয়াইলে কিন্তু তেলে থাকে লিনোলিক অ্যাসিড, সয়াবিন তেল খাওয়ায় লিনোলিক অ্যাসিড হবে। কিন্তু যদি আমরা তেল না খাওয়াই, এরকম ফ্যাট খাওয়াইলাম যার মধ্যে তিনটা বা চারটা ফ্যাটি অ্যাসিড আছে, সেখানে মাঝখানে সে কি করবে, এই যে কনজুগেট লিনোলিক অ্যাসিড তৈরি করবে। এবং বায়োহাইড্রোজেনেশন ইন্টারমিডিয়েট কনজুগেট লিনোলিক অ্যাসিড তৈরি করলে কি হয়, সেভারাল হেলথ বেনিফিট ইনক্লুডিং অ্যাকশন এগেন্স্ট ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এগুলোর জন্য ভালো। এই ডিজিজ দেওয়ার ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ কনজুগেট লিনোলিক অ্যাসিড অ্যান্ড ভ্যাকসিনিক অ্যাসিড, এগুলো যদি আমরা গরুর খাবারে, গরুর গোশতে বা গরুর দুধে, গরু হোক রুমিনেন্ট, ছাগল বা গরুর গোশত অথবা দুধে যদি আমরা বাড়াইতে পারি, সেইটা আমাদের শরীরের জন্য ভালো হবে। তো এখান থেকে যেটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, একটা হলো এই বায়োহাইড্রোজেনেশনের প্রসেসটা কি, এটা তোমরা লিখবা, এবং এটা কনজুগেট লিনোলিক অ্যাসিড এবং ভ্যাকসিনিক অ্যাসিডের সংকেত কি, এবং সেটা আমাদের শরীরের জন্য কেন ভালো। তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো হইলো এই যে মেটাবলিজম চ্যাপ্টার এখানেই থাকবে। এবার আমাদের একটা 5 মিনিটের বিরতি, 5 মিনিট বিরতি দিয়ে আমরা আসবো হলাম এনজাইমোলজি ক্লাস। কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। ওকে, থ্যাংক ইউ।